মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ। আমরা দেখেছি যে আমাদের চারপাশের যে পদার্থগুলো, সেই বেশিরভাগ পদার্থই আমরা দেখেছি 2 বা ততোধিক পদার্থের মিশ্রণ। অর্থাৎ আমাদের চারপাশে বিশুদ্ধ পদার্থের পরিমাণ খুবই কম, বিশুদ্ধ পদার্থের পরিমাণ প্রায় অনেকটা বিরল। সুতরাং এই মিশ্রণের উপাদানগুলোকে পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। কেন? যেহেতু আমাদের চারপাশে বিশুদ্ধ পদার্থের পরিমাণ খুবই বিরল, সুতরাং আমরা সেই বিশুদ্ধ পদার্থগুলো সেই মিশ্রণ থেকে আহরণ করতে হয়। এখন এই বিশুদ্ধ পদার্থগুলোকে আমরা মিশ্রণ থেকে যে পৃথকীকরণ করব, তো মিশ্রণের উপাদানগুলোকে পৃথকীকরণ করলে কি কি সুবিধা হবে? তো প্রথমত হচ্ছে যে যদি আমরা মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ করি, তাহলে আমরা বিশুদ্ধ দ্রব্যগুলো পেয়ে যাব, এবং সেই বিশুদ্ধ দ্রব্যগুলো সম্পর্কে অধ্যয়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে, সহজ হবে, সেগুলো সম্পর্কে জানা আমাদের কাছে সম্ভব হবে। এবং 2 নম্বর হচ্ছে সেই বিশুদ্ধ পদার্থগুলোকে আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ মিশ্রণের যে উপাদান, সেই উপাদানগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এবং এই দুইটি সুবিধার জন্যই আমরা মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ করে থাকি। কিন্তু মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ করার বিভিন্ন পদ্ধতি আছে। যেমন অসমসত্ব মিশ্রণ যদি হয়, তাহলে সেই অসমসত্ব মিশ্রণের উপাদানগুলোকে আমরা সাধারণত ভৌতিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথকীকরণ করতে পারি, উপাদানগুলোকে আলাদা করতে পারি। ভৌতিক প্রক্রিয়া যেমন হচ্ছে আমরা হাত দিয়ে বাছাই করা, যেমন চালের মধ্যে পাথর যদি থাকে, তাহলে সেই চাল থেকে পাথর, সেটাকে আমরা যদি আলাদা করতে হয়, পৃথকীকরণ করতে হয়, তাহলে আমরা হাত দিয়ে বাছিয়ে আলাদা করি। তাছাড়া যেমন আছে ছালনি প্রক্রিয়া, চালনি দিয়ে আমরা পৃথকীকরণ করতে পারি, বা আমরা বাষ্পীভবন প্রক্রিয়াও পৃথকীকরণ করতে পারি। এরকম বিভিন্ন ধরনের ভৌতিক প্রক্রিয়া আছে। সেই ভৌতিক প্রক্রিয়াগুলোর দ্বারা আমরা অসমসত্ব মিশ্রণের থেকে তার উপাদানগুলোকে পৃথকীকরণ করতে পারি। কিছু কিছু মিশ্রণ আছে যেগুলোর ক্ষেত্রে আবার কিছু কিছু বিশেষ প্রক্রিয়া ব্যবহার করা হয় মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ করার জন্য। যেমন এখানে উদাহরণ হিসাবে আমরা সর্বপ্রথম নীল খালি অথবা কালো কালি থেকে তার উপাদানগুলো পৃথকীকরণ করব। নীল অথবা কালো কালি, অর্থাৎ যে কোনো রঙের কালি, সেটার মধ্যে কি কি উপাদান আছে সেটা আমরা পৃথকীকরণ করব, সেই উপাদানগুলো। তো সাধারণত আমাদের কাছে যেমন নীল কালি, সেটার ক্ষেত্রে আমরা দেখছি যে তার কালার বা তার রং হচ্ছে নীল। আমাদের কাছে মনে হয় যে এখানে একটি মাত্রই কালার আছে, একটি মাত্র রঙই আছে নীল, কিন্তু আসলে সেগুলো হচ্ছে বিভিন্ন রঞ্জক পদার্থের মিশ্রণ। সেগুলোতে 2 বা ততোধিক রঞ্জক পদার্থ থাকে। একইভাবে কালো কালি, সেটার মধ্যেও বিভিন্ন ধরনের রঞ্জক মিশ্রিত থাকে। এই নীল কালি অথবা কালো কালি থেকে আমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থগুলোকে কিভাবে পৃথকীকরণ করব, তো সেটাকে আমরা একেবারে সিম্পল একটা ভৌতিক প্রক্রিয়া, যেটা হচ্ছে বাষ্পীভবন, সেই বাষ্পীভবন নামক প্রক্রিয়ার সাহায্যে আমরা সেখান থেকে তার রঞ্জক পদার্থগুলোকে পৃথকীকরণ করতে পারবো। এখানে এই যে খালির মধ্যে যে রঞ্জক পদার্থগুলো থাকে, সেগুলোর মধ্যে উদ্বায়ী পদার্থ থাকে, অনুদ্বায়ী পদার্থ থাকে। তো যখন আমরা সেটাকে বাষ্পীভূত করি, বাষ্পীভবন প্রক্রিয়া যখন করি সেটার ক্ষেত্রে, তখন উদ্বায়ী পদার্থগুলো বাষ্পীভূত হয়ে যায় এবং অনুদ্বায়ী পদার্থগুলো পাত্রে থেকে যায়। সেজন্য সেটাকে আমরা বাষ্পীভবন নামক ভৌতিক প্রক্রিয়ার সাহায্যে পৃথকীকরণ করতে পারি। এখন সেটা করতে হলে নীল কালি অথবা কালো কালি থেকে তার রঞ্জকগুলো বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করতে গেলে আমাদেরকে কিভাবে করতে হবে? তো আমরা কি করব, একটা স্ট্যান্ড নেব এবং সেই স্ট্যান্ডের উপর একটা বিকারের মধ্যে কিছুটা বিকারের অর্ধেক অংশ জল দিয়ে ভর্তি করব, এবং তার উপর একটা ওয়াচ গ্লাস বা পুনরীক্ষক গ্লাস আমরা রেখে দেব। এবং এই যে কালি, নীল কালি হোক বা কালো কালি হোক, যেটাকে আমরা তার উপাদান পৃথকীকরণ করব, সেই কালি কয়েক ফুট আমরা সেই ওয়াচ গ্লাসের মধ্যে রাখবো। এবং যখন সেই কালিকে আমরা তাপ দিতে থাকবো, তখন বাষ্পীভবন আরম্ভ হয়ে যাবে, অর্থাৎ সেটা থেকে উদ্বায়ী পদার্থগুলো বাষ্পীভূত হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বাষ্পীভবন হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাপ দিতে থাকবো, অর্থাৎ যখন বাষ্পীভবন হবে তখন সেখানে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করব। যতক্ষণ পর্যন্ত সেই মিশ্রণের, অর্থাৎ কালো কালি বা নীল কালির যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হতে থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা তাপ দিতে থাকবো, এবং যখন কোনো পরিবর্তন আর পরিলক্ষিত হবে না, তখন আমরা তাপ দেওয়া বন্ধ করে দেব।
এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে উদ্বায়ী পদার্থ যেগুলো আছে সেগুলো বাষ্পীভূত হয়ে চলে যাবে এবং অনুদ্বায়ী পদার্থগুলো সেই ওয়াচ গ্লাসের মধ্যে, পাত্রের মধ্যে থেকে যাবে। এইভাবে আমরা নীল কালি অথবা কালো কালি থেকে তার রঞ্জকগুলোকে পৃথকীকরণ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখেছি যে পৃথকীকরণ কেন করা হয়, মিশ্রণের উপাদানগুলো কেন পৃথকীকরণ করা হয়। এক নম্বর হচ্ছে পৃথকীকরণ করলে মিশ্রণের উপাদানগুলো সম্পর্কে জানা যায়, মিশ্রণের উপাদানগুলো সম্পর্কে জানা যায়। এবং 2 নম্বর সুবিধা হচ্ছে উপাদানগুলো বিশুদ্ধ দ্রব্য হিসাবে ব্যবহার করা যায়, ঠিক আছে। এখন আমরা দেখব দুধ থেকে কিভাবে ক্রিম পৃথক করা হয়। আমরা বাজারে বিভিন্ন ধরনের দুধ পেয়ে থাকি, ক্রিমযুক্ত দুধ, আংশিকভাবে ক্রিমযুক্ত দুধ অথবা ক্রিমহীন দুধ আমরা পেয়ে থাকি। তো এখানে এই দুধগুলো থেকে ক্রিমকে পৃথক করা হয় এবং এই যে 3 ধরনের দুধ, সেগুলোর মধ্যে স্নেহ পদার্থের পরিমাণও কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। কোনটাতে স্নেহ পদার্থের পরিমাণ বেশি থাকে, কোনটাতে স্নেহ পদার্থের পরিমাণ কম থাকে। তো এই দুধ থেকে ক্রিম কিভাবে পৃথক করা হলো বা কিভাবে পৃথক করা হয়, এখানে যে দুধের মধ্যে যে স্নেহ পদার্থ বা প্রোটিন, যে কঠিন পদার্থের কণাগুলো দুধের মধ্যে আছে, সেই কঠিন পদার্থের কণাগুলো আকারে এত ছোট যে সেগুলোকে খালি চোখে দেখা যায় না, আমরা আগে পেয়েছি। এবং এই কণাগুলো এত ছোট হওয়ার জন্য সেগুলোকে ফিল্টার পেপারের দ্বারা আমরা পরিস্রাবন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পৃথক করতে পারি না। সুতরাং দুধ থেকে ক্রিম পৃথক করার জন্য আমরা একটা বিশেষ প্রক্রিয়া ব্যবহার করি, যে প্রক্রিয়াটা হচ্ছে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া। দুধ থেকে ক্রিম পৃথক করার প্রক্রিয়াটির নাম হচ্ছে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করার জন্য একটা বিশেষ যন্ত্র থাকে, যেটাকে অপকেন্দ্রীকরণ যন্ত্র বলা হয়। এবং সেই যন্ত্রের মধ্যে যখন মিশ্রণটাকে দেওয়া হয়, তখন সেই মিশ্রণটাকে খুব জোরে ঘোরানো হয় এবং এর ফলে উপাদানগুলো পৃথকীকরণ হয়। তো এই জোরে ঘোরানোর ফলে কিভাবে সেগুলো পৃথকীকরণ হয়, সেগুলো সেই মিশ্রণের মধ্যে থাকা ভারী কণা যেগুলো আছে, যখন মিশ্রণটাকে ঘোরানো হয় তখন ভারী কণাগুলো নিচে চলে যায় এবং হালকা কণাগুলো উপরে চলে আসে এবং সেগুলোকে পৃথক করা যায়। সুতরাং এই অপকেন্দ্রণ প্রক্রিয়ার মূল নীতি হচ্ছে যে ঘূর্ণনের ফলে ভারী কণাগুলো নিচে চলে যায় এবং হালকা কণাগুলো উপরে চলে আসে। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চন থাকে যে অপকেন্দ্রণ প্রক্রিয়ার বা অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মূল নীতি কি। যদি কোয়েশ্চন থাকে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মূল নীতি কি, তাহলে আমরা বলবো যে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মূল নীতি হলো ঘূর্ণনের ফলে ভারী কণাগুলো নিচে চলে যায় এবং হালকা কণাগুলো উপরে চলে আসে। এবং এই প্রক্রিয়া, এই অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া, সেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার ব্যবহার কি, সেটা আমরা এখন জানবো। আমরা যখন কোনো ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে যখন আমরা রক্ত বা মূত্র পরীক্ষার জন্য দেই, তখন সেই রক্ত বা মূত্র পরীক্ষা করার জন্য এই অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার ব্যবহার, অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার ব্যবহার কি বা ব্যবহার লিখো। তখন অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার একটা ব্যবহার আমরা পেয়েছি, পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে রক্ত মূত্র ইত্যাদি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। রক্ত মূত্র ইত্যাদি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া আমরা দেখেছি যে দুধ থেকে ক্রিম পৃথক করা হয়। তো ডেয়ারিতে মানে দুগ্ধশালাতে অথবা বাড়িতে যখন দুধ থেকে ক্রিম পৃথক করা হয়, তখন এই অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে 2 নম্বর ব্যবহার আমরা লিখতে পারবো
যে দুধ থেকে ক্রিম পৃথক করতে ব্যবহার করা হয়। এবং আমরা যখন কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করি, তখন সেই ওয়াশিং মেশিনে কাপড়টা যখন ভিজা থাকে, সেই ভিজা কাপড়ের মধ্যে থাকা জলকে নিংড়ে জলটাকে আলাদা করতে ব্যবহার করা হয় এই অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া। ওয়াশিং মেশিনে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাপড়টাকে কাপড়ে থাকা জলকে নিংড়ে আলাদা করি, সেই প্রক্রিয়াটা হচ্ছে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া। তাহলে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়ার 3 নম্বর ব্যবহার আমরা লিখতে পারবো যে ওয়াশিং মেশিনে ভিজা কাপড় থেকে জল নিংড়ে বের করতে ব্যবহার করা হয়। ওয়াশিং মেশিনে ভিজা কাপড় থেকে জল নিংড়ে বের করতে অপকেন্দ্রীকরণ প্রক্রিয়া ব্যবহার করা হয়।